নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অগ্নিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সেতারের সুর। আজ থাকলো প্রথম পর্ব। সুনীল, সত্যি আমি ভাবতেও পারিনি, আর এখনো ভাবতে পারছি না বাসবীকে কে নাকি হত্যা করেছে। এখনো যেন ভাবতে পারছি না তাকে কেউ হত্যা করতে পারে কোনোদিন। বাসবীকে হত্যা করেছে কেউ। পরশু হঠাৎ দুপুরের দিকে সুহাস আমার বাড়িতে এসে হাজির। সেতারে তখন আমি একটা বহু পুরাতন গত বাজাচ্ছিলাম আমার তেতলার ঘরে একা একা বসে। অনেকদিন সেতারে হাত দিই না, বাজাতে আজকাল আর ভালো লাগে না বলে কিং খাবে মোড়া অবস্থায় সেতারটা আলমারির মাথায় তোলাই ছিল, যেমন থাকে ইদানিং। এক পর্দা ধুলে জমেছিল, ঝেড়ে পুছিয়ে সেতারটা নিয়ে বসেছিলাম। হঠাৎ যে কখন বাজাতে বাজাতে বাসবীর সেই চিরদিনের প্রিয় সুরটা বাজাতে শুরু করেছি মনেও ছিল না। মনে হচ্ছিল বাজাতে বাজাতে। আশ্চর্য, বাসবী যেন আমার সামনে বসে আমার সেতার বাজানো শুনছে, যেমন করে সে বরাবর শুনত। বিশ্বাস করো, সত্যি সত্যিই যেন বাসবী সামনে বসেছিল আমার মনে হচ্ছিল। কেমন একটা শিথিল অলস ভঙ্গিতে দেহটা কোমল করে আমার সামনেটিতে বসে আছে। পরনে একটা কালো পাড় সাদা শাড়ি, মোমের মতো সাদা নিরভরণা দুটি হাত, বাম হাতটি কোলের উপর আলতোভাবে পড়ে আছে। কয়েকখানি রুক্ষ কুন্তল কপালের পাশ দিয়ে গালের উপর এসে পড়েছে। পা দুটি পিছন দিকে ভাঁজ করা, কোমল স্নিগ্ধতার সেই আশ্চর্য নীল দুটি চোখের তারা যেন সুরের মধ্যে ডুবে গিয়েছে। মনে হচ্ছিল যেন কতকাল পরে বাসবী আবার আমার ঘরে এসেছে। একটা যুগ যেন, তা একটা যুগই বই কি। সেই যে 1 বছর আগে এক বর্ষণ মুখর অপরাহ্নে তার সঙ্গে ছাড়াছাড়ি, তারপর তো আর কখনো তার সঙ্গে আমার দেখাই হয়নি। সেও আসেনি আমার বাড়িতে, আমিও যাইনি তাদের বাড়িতে। কেউ কারো খোঁজ পর্যন্ত নেয়নি। সত্যি বিশ্বাস করো, খোঁজ নেওয়ার কোনো তাগিদই যেন ভেতর থেকে আমি অনুভব করিনি। আর এও আমি জানি, সেও কখনো আমার খোঁজ নেয়নি। আমার খোঁজ নেওয়ার অবকাশই বা তোর কোথায় ছিল? ব্রজেশের প্রেমে সে তখন হাবুডুবু খাচ্ছে। ব্রজেশ চৌধুরী আমাদের দলে লেখাপড়ায় সবচাইতে তীক্ষ্ণ বুদ্ধি ও কীর্তিমান, অথচ চালচলনে ও কথাবার্তায় সবচাইতে যাকে বলে ক্যাবলা মার্কা। যেমন বোকাটে বোকাটে নাদুস নুদুস চেহারা, তেমনি বেরসিক ভোতা। দুটো কথা একসঙ্গে বলতে গেলেই তো তো করে তোতলাতে শুরু করে দিত। কত হাসাহাসি করেছি আমরা তাকে নিয়ে, মনে আছে নিশ্চয়ই তোর? আমাদের দলের অভিজিৎ বলতো, ব্রজেশ চুপ দে, আর কথা কস না। বাঙাল ভাষায় ওকে ভেঙিয়ে বলতো। ও কিন্তু হাসতে হাসতে জবাব দিত, কি করুম কথা কন, আমার একটা খিলখিল করে ওই সময় হেসে উঠতো বাসবী। বলতো, মুখে একটা মার্বেল রাখো, শুনেছি তাতে করে তোতলামি সারে। সত্য নাকি? সত্য কইতাছ বাসবী? হ্যাঁ, বাসবী হাসতে হাসতে বলেছে। তাই রাখো, তুমি যখন কইতাছ। তারপর থেকে কটা দিন মুখে মার্বেল রেখে, মনে পড়ে তোর তোতলামি সারাবার ব্রজেশের কি অসাধারণ প্রয়াস। সব কথাই যেন এখনো স্মৃতির পটে জ্বলজ্বল করছে। MA ক্লাসের সেই দিনগুলো, রেস্তোরাঁয় ময়দানে সেই আড্ডা,
ব্রজেশ চৌধুরী ওই সময় নিয়মিত আসতে পারতো না আমাদের আড্ডায়। বোধহয় তুই ভুলিসনি, বিই কলেজে ছুটি ছাটা ছিল কম। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সে চলে গেল গ্লাসগো। আমরাও একটা আধটা চাকরি জুটিয়ে নিলাম। 1 বছরের মধ্যেই ডক্টরেট হয়ে ব্রজেশ ফিরে এলো মোটা মাইনের একটা চাকরি নিয়ে একটা বিদেশি ফার্মে। তারপর 3টে মাসও গেল না, হঠাৎ আবিষ্কার করলাম বাসবী ব্রজেশকে ভালোবাসে। শুধু তাই নয়, এও জানতে পারলাম সেই দিন ওদের ভালোবাসার খেলা নাকি গত 3 বছর ধরেই তলে তলে চলছিল। অস্বীকার করব না, আজ সংবাদটা যেন আমার বুকে একটা তীক্ষ্ণ স্বরের মতো বিদ্ধ হয়েছিল সেদিন। আমি যেন পাগল হয়ে গেলাম। কি বোকা আমি, কি বোকা! আসলে ও ব্রজেশকেই ভালোবাসে, অথচ আমি কিনা আগাগোড়া ভেবে এসেছি বাসবী সত্যিকারের আমাকেই ভালোবাসে। সে আমার, একান্তই আমার। সত্যি বলছি তোকে সুনীল, বিশ্বাস করতে পারিনি কথাটা প্রথমে। ভেবেছি সবটাই বুঝি আগাগোড়া একটা কৌতুক, একটা তরল রহস্য। কিন্তু আমার প্রশ্নের উত্তরে বাসবী যখন বললে, রঞ্জন, সত্যি ওকে আমি ভালোবাসি। কি বলছো তুমি বাসবী? অর্ধস্ফুট স্বরে যেন একটা চিৎকার বের হয়ে আসে আমার গলা থেকে। কেন, তুমি বুঝতে পারোনি? আমি কিন্তু ভেবেছিলাম। কি ভেবেছিলে বাসবী? তুমি বুঝতে পেরেছ, সবাই তোমরা বুঝতে পেরেছ। বাসবী বলো। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি, শোঁ শোঁ হাওয়া। উহ, কি বৃষ্টি নেমেছিল সেদিন। আজ কি ওই কথাটা বলবার জন্যই তুমি এসেছিলে? বললাম ওর মুখের দিকে তাকিয়ে। না, তবে তোমার সেতার বাজানো শুনতে। রসিকতা করছো? বাহ, রসিকতা করবো কেন? বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। কিন্তু তুমি থামলে কেন? বাজাও না, মেঘমাল্লার বাজাও, প্লিজ বাজাও রঞ্জন। হাসলাম আমি, অস্ফুট হাসি। বাজাও রঞ্জন। ও আবার অনুরোধ করল। সে আর একদিন হবে। তা তোমাদের বিয়ে কবে? এখনো বছরখানেক দেরি হবে। কেন, দেরি কিসের জন্য? আছে কিছু অসুবিধা। অসুবিধাটা কার, তার না তোমার? আমারই। ও, তা বিয়ের নেমন্তন্ন করবে তো? বাহ, তোমাকে নেমন্তন্ন করবো না? তুমি, সুহাস, সুনীল, অভিজিৎ, তোমরা 4 মাস্কেটিয়ার্স, না গেলে তো বিয়েই হবে না। কিন্তু সত্যি, বাজাও না মেঘমাল্লার। তার ছিঁড়ে গেছে বাসবী সেতারের। সে কি, কখন ছিড়ল? তার তো সব দেখছি ঠিক আছে। না, সব তার ছিঁড়ে গিয়েছে। বাসবী আর কোনো কথা বললে না, কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালো। বললে, তাহলে আর চলি। আমি একবারও বললাম না বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, এখন যাবে কি করে? বাসবী সত্যি সত্যি বের হয়ে গেল, সেই প্রচন্ড বৃষ্টি মাথায় করেই। আমি পাথরের মতো ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলাম। জানো সুনীল, সেই আমাদের শেষ সাক্ষাৎ। তারপর আর দেখা হয়নি আমাদের। প্রায় 1 বছর পরে হঠাৎ সেদিন অফিস থেকে ফিরে টেবিলের উপরে দেখি একটা রঙিন খাম পড়ে আছে। ডাকে এসেছে, বিবাহের নিমন্ত্রণ পত্র। খাম থেকে চিঠিটা বার করে দেখি ব্রজেশ আর বাসবীর বিয়ের চিঠি। তাতে লেখা, আমাদের বিয়ে সামনের 10 তারিখে, আসা চাই কিন্তু। ব্রজেশ, বাসবী। প্রথমে ভেবেছিলাম যাব না, বিয়েতে যাব না ওদের। তারপর হঠাৎ মনে হলো, না গেলে বাসবী নয় কিন্তু ব্রজেশ দুঃখ পাবে। বন্ধুকে দুঃখ দেব না, কিন্তু কি প্রেজেন্টেশন দেওয়া যায়? অনেক ভেবে ভেবে এক সেট রবীন্দ্র রচনাবলী ও একটা দামি শাড়ি কিনলাম। গুছিয়ে রেখে দিলাম আলমারির মধ্যে সিল্কের রঙিন ফিতে দিয়ে বেঁধে। বিয়ের আর মাত্র 4 দিন তখন বাকি। রবিবার, কাজকর্ম নেই, মাও বাড়িতে নেই, কাশি গেছেন তীর্থ করতে। একা একা সময় যেন আর কাটছিল না। তাই একসময় বহুকাল পরে সেতারটা নামালাম আলমারির মাথা থেকে। ধুলো জমেছে সেতারে, ঢিলে হয়ে গিয়েছে তার। ধুলো ঝাড়লাম, তার বাঁধলাম, তারপর মেরজাবটা আঙুলে পড়ে বাজাতে শুরু করলাম। ভেবেছিলাম বুঝি দীর্ঘদিনের অনভ্যাস, বাজাতে পারবো না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাজনার মধ্যে তন্ময় হয়ে গেলাম। সেদিনও বাইরের আকাশে মেঘ জমেছিল। ধরলাম মেঘমল্লার। হঠাৎ মনে হলো বাসবী যেন এসে আমার সামনে বসেছে।
ও হাসলো আমার দিকে চেয়ে। আমি বাজিয়েই চললাম। বাজাতে বাজাতে কেমন যেন আমার ঘুম ঘুম পাচ্ছিল। বাইরে তখন বৃষ্টি নেমেছে। জানালার কাচের সার্সিগুলো খোলা। বৃষ্টির ছাট ঘরে আসছে। তবু উঠে গিয়ে সার্সি বন্ধ করব যেন ইচ্ছাই হলো না। অঝোর ধারায় বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের চমকানি। আমি ঘরের মধ্যে বসে মেঘমাল্লার আলাপ করে চলেছি সেতারে। সুহাস কখন এসে ঘরে ঢুকেছে জানতেও পারিনি। কর্কর শব্দে, প্রচন্ড শব্দে বাইরে কোথাও যেন একটা বাজ পড়ল। আর ঠিক সেই মুহূর্তে ছন ছন শব্দ তুলে সেতারের তারটা আমার ছিঁড়ে গেল। থমকে থেমে গেলাম। আর সেই মুহূর্তে সুহাসের ডাকটা আমার কানে এলো, রঞ্জন। কে? ঘুরে তাকিয়ে দেখি সুহাস। সর্বাঙ্গ তার জলে ভিজে যেন সপসপ করছে। চুল থেকে নাকে মুখে জলের ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। চোখের পুরু লেন্সের চশমাটা খুলে রুমালে মুছতে মুছতে সুহাস ঘরের মধ্যে আরো কয়েক পা এগিয়ে এলো। রঞ্জন, এ কি সুহাস, এই বৃষ্টিতে? পথে বের হয়ে বৃষ্টি নামলো হঠাৎ। তারপর ট্রাম থেকে নেমে তোর এখানে আসতে আসতে একেবারে ভিজে গিয়েছি। যা, আগে পাশের ঘরে গিয়ে গা মাথা মুছে আয়। আলনায় দেখ, আমার ধুতি আছে, চট করে বদলে আয়। সুহাস যায় না, তবু দাঁড়িয়েই থাকে। কি রে, যা। হ্যাঁ হ্যাঁ যাই। হ্যাঁ হ্যাঁ যা, চট করে জামা কাপড়গুলো বদলে আয়। ততক্ষণ ইলেকট্রিক হিটারে আমি চায়ের জল চাপিয়ে দিচ্ছি, যা। চায়ের জন্য তোকে ব্যস্ত হতে হবে না রঞ্জন, তুই বস। একটা অত্যন্ত দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? বুকের মধ্যে যেন আমার হঠাৎ ধক করে ওঠে। সুহাসের মুখের দিকে তাকালাম আমি। কি দুঃসংবাদ সুহাস? বাসবি। বাসবি? কি কি হয়েছে বাসবির? উৎকণ্ঠায় গলার স্বরটা যেন আমার বুঝে আসতে চায়। বললাম, চুপ করে আছিস কেন সুহাস? কি কি হয়েছে বাসবির? রঞ্জন, বাসবি নেই। নেই? কণ্ঠ ছিঁড়ে যেন আমার একটা চাপা আর্তনাদ বের হয়ে এলো। সুহাস আবার তার কথাটার পুনরাবৃত্তি করলো। হ্যাঁ রে, বাসবি নেই। কি বলছিস সুহাস? বাসবি নেই মানে কি, মারা গিয়েছে? হ্যাঁ, মারাই গিয়েছে। তবে তবে কি কি তবে? প্লিজ সুহাস, সব কথা আমাকে বল। রঞ্জন, বাসবি তাকে মৃত অবস্থায় তার ঘরে গতকাল সকালে পাওয়া গিয়েছে। আত্মহত্যা করেছে বাসবি? সুহাস একটু চুপ করে থেকে বললে, প্রথমটায় সবাই ভেবেছিল তাই, বাসবি বুঝি আত্মহত্যাই করেছে। কিন্তু কিন্তু কি? উৎকণ্ঠায় যেন তখন আমার গলা শুকিয়ে উঠেছে প্রায়। কিন্তু বলে সুহাস যেন শেষ কথাটা বলতে গিয়েও নিজেকে সামলে নিল। আমার মুখের দিকে তাকালো, তারপর বললে, পরে পুলিশ মৃতদেহ পরীক্ষা করে বলেছে তাদের ধারণা নাকি সে আত্মহত্যা করেনি, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ব্রুটালি মার্ডার্ড। হত্যা করা হয়েছে? বাসবিকে কেউ হত্যা করেছে? হ্যাঁ, পুলিশের তাই ধারণা। গলায় রুমাল জাতীয় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে চরম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। উফ, কি সাংঘাতিক। না না সুহাস, ব্যাপারটা যেন এখন আমার কল্পনাতেও আসছে না। বাসবিকে হত্যা করা হয়েছে? কেন? কিন্তু কেন? কেন তাকে হত্যা করতে যাবেই বা কেউ কেন? বাসবির তো কেউ এ সংসারে শত্রু ছিল না, সেরকম কথাও তো কখনো তার মুখে আমরা শুনিনি। বরং তাকে সবাই ভালোই বাসত, হাসি খুশি, প্রাণবন্ত। অথচ তাকে হত্যা করা হয়েছে যে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সুহাস হঠাৎ চুপ করে গেল ওই পর্যন্ত বলে। ঘরের মধ্যে যেন একটা মৃত্যুর মতো হিম শীতল স্তব্ধতা ঘনিয়ে এলো। বাইরে তখন বোধহয় বৃষ্টি থেমে গিয়েছে। মেঘলা আকাশে অপরাহ্নের শেষ আলো মিলিয়ে এসেছে। কেউ আমরা কিছুক্ষণ আর যেন কথাই বলতে পারি না। সব কথাই যেন আমাদের হঠাৎ শেষ হয়ে গিয়েছে। ফুরিয়ে গিয়েছে আমাদের সব কথা, সব কথা বলা হয়ে গিয়েছে। বাসবি আর নেই, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কিন্তু সুনীল, সত্যি বলতে কি, এখনো যেন ব্যাপারটা আমি কল্পনাতেও আনতে পারছি না। রঞ্জন, সুহাস ডাকল।
ওর মুখের দিকে চোখ তুলে তাকালাম। জানিস, ওর মানে বাসবীর শোবার ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে একটা রুমাল পাওয়া গিয়েছে। রুমালটা বেসিনের মধ্যে পড়েছিল। রুমাল? হ্যাঁ, রুমালের এক কোণে ইংরেজিতে লাল সুতোয় মনোগ্রাম করা বি কথাটা। বি ইংরেজি অক্ষর মনোগ্রাম করা রুমালে? হ্যাঁ, জেন্টস রুমাল। পুলিশ ইন্সপেক্টর যিনি তদন্ত করছেন ব্যাপারটা, তার ধারণা হত্যাকারী ওই রুমালটাই হয়তো বাসবীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। ওর বাড়ির মধ্যে একমাত্র পঙ্গু বৃদ্ধ জ্যাঠা বিরাজবাবু আর তার সেই পুরানো চাকর মাধব ব্যতীত তৃতীয় কোনো পুরুষ মেম্বার নেই। কার ওই রুমালটা হতে পারে বলতো? কেমন করে বলবো বল? আমার কি মনে হয় জানিস? কি? যে হত্যা করেছে বাসবীকে, তার নামের আদ্যক্ষর নিশ্চয়ই বি ইংরেজিতে। মানে মানে বি দিয়ে যার নাম শুরু তেমন কেউই হয়তো ওকে হত্যা করেছে। বলছিস পুলিশ ইন্সপেক্টরের তাই ধারণা? হ্যাঁ, কিন্তু তুই আর ওই ভিজে জামা কাপড়গুলো পরে থাকিস না, ঠান্ডা লাগবে। যা পাশের ঘরে গিয়ে জামা কাপড়গুলো ছেড়ে আয়। সুহাস পাশের ঘরে চলে গেল। সে রাত্রে প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ সুহাস বিদায় নিল। আচ্ছা সুনীল, তোর কি মনে হয় কে হত্যা করতে পারে এমন নিষ্ঠুরভাবে বাসবীকে আমাদের? আর কেনই বা হত্যা করলো? যদি ইন্সপেক্টরের কথাই সত্যি হয়, তাকে হত্যা করাই হয়েছে। দিন 10 পরে সুহাসের টালিগঞ্জের বাড়ির বাইরের ঘরে বেলা 10টা নাগাদ বসে 3 বন্ধুতে মিলে রঞ্জনের চিঠি ও বাসবীর হত্যার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল সুনীল, সুহাস ও অভিজিৎ। সুনীল গত পরশু মাত্র কলকাতায় পৌঁছেছে। মাস 10 হবে সে বোম্বাইয়ের একটা মিলে ভালো মাইনের চাকরি পেয়ে চলে গিয়েছিল। অবশ্যই বাসবী ও ব্রজেশের বিয়ের ব্যাপার না থাকলেও সুনীল কলকাতায় আসতই, কারণ ওই একই তারিখে তার ছোট বোনের বিবাহ ধার্য হয়েছিল। গতকাল বিয়ে হয়ে গিয়েছে, 21শে শ্রাবণ। সুনীল বাসবী ও ব্রজেশের কাছ থেকে তাদের বিবাহের আমন্ত্রণ লিপি পেয়ে গিয়েছিল। ওই একই তারিখে তার বোনেরও বিয়ে। অতএব সে আসছে কলকাতা, এবং যেমন করেই হোক সে তাদের বিয়েতে 1 ঘন্টার জন্য হলেও যাবে। কলকাতায় রওনা হওয়ার আগের দিনই সুনীল রঞ্জনের চিঠিটা পায়। সুনীলই একসময় সুহাসের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা সুহাস, বাসবীর জ্যাঠামশাই বিরাজবাবু ওদের বিয়েতে মত দিয়েছিলেন? ব্রজেশরা তো খুব নিচু জাত। হ্যাঁ, মত দিয়েছিলেন শুনেছি, সুহাস বললে। মত দিয়েছিলেন? আশ্চর্য। হ্যাঁ, মত মানে তার ইচ্ছা না থাকলেও কোনো বাধা দেননি। কিরকম? ওই দুর্ঘটনার দিন 7 আগে, সুহাস বলে। বাসবীর সঙ্গে আমার কলেজ স্ট্রিটে দেখা হয়েছিল। বিয়ের কি সব মার্কেটিং করতে এসেছিল। দুজনে একসময় কফি হাউসে গিয়ে ঢুকি। তখনই কথায় কথায় বলেছিল বাসবী ব্রজেশকে ও বিবাহ করছে শুনে বলেছিলেন কারো স্বাধীন ইচ্ছায় তিনি বাধা দিতে চান না, জীবনে কখনো দেনও নি কাউকে। তবে বাসবী যেন মনে রাখে, ব্রজেশকে সে বিবাহ করার সঙ্গে সঙ্গেই তিনি মনে করবেন তার কাছে বাসবীর মৃত্যু হয়েছে। তারপর বাসবীকে তো জানিস, এমনিতে অত্যন্ত সফট ছিল সে, কিন্তু কোনো কোনো ব্যাপারে তাকে রীতিমতো অনমনীয়, অ্যাডামেন্ট স্টাবর্ন মনে হতো। অত্যন্ত জেদি, একরোখা। বিশেষ করে একবার মনে মনে কোনো সিদ্ধান্ত সে নিলে তা থেকে কোনো মতেই ফেরানো যেত না। সেও সঙ্গে সঙ্গে নাকি জবাব দিয়েছিল। তুমি বা ভাবলে কি করে জেঠু, তোমার আমতে যখন বিয়ে করছি, বিয়ের পর আবার তোমার এখানে আসবো? তবে হ্যাঁ, প্রণাম করতে আসবো আমরা, কিন্তু তাতে যদি তোমার আপত্তি থাকে তো তাও আসবো না। বলেছিল ওই কথা বাসবী তার জ্যাঠাকে? সুনীল প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু বিরাজবাবু নাকি অতঃপর বলেছিলেন না, আসার আর দরকার নেই। কিন্তু আমি যতদূর জানি বাসবী তার জ্যাঠাকে সত্যিকারে ভালোবাসত, শ্রদ্ধা করত। মিথ্যা নয় কথাটা, সুহাস জবাবে বলে।
বাসবী বিরাজের আশ্রয়ে আসে বছর 15 বয়সের সময়। বিরাজ সান্যাল ওরা বাসবীর মুখেই শুনেছিল। তার যৌবনেই একদিন সহসা ভাগ্যানুসন্ধানে বাড়িঘর ছেড়ে নির্দিষ্ট হয়ে যান। দীর্ঘ 15 বছর তারপর আর কেউ তার কোনো সংবাদ পাননি। 15 বছর বাদে হঠাৎ কলকাতায় ফিরে এলেন তিনি, তাও জাহাজ থেকেই অসুস্থ হয়ে সোজা হাসপাতালে। তারপর নাকি সুস্থ হয়ে হোটেলে কয়েকদিন ছিলেন এবং হোটেল থেকেই সহসা আবার একদিন হঠাৎ যেমন কলকাতায় এসে হাজির হয়েছিলেন তেমনি হঠাৎই বর্মা মুলুকে ফিরে গিয়েছিলেন। ওই সময় নাকি শোনা গিয়েছিল বর্মায় কাঠের ব্যবসা করে প্রচুর বিত্তশালী হয়েছেন তিনি। বাসবীর বাবা বিরাজের একমাত্র কনিষ্ঠ সহোদর ডক্টর ধীরাজ সান্যাল যখন মেডিকেল কলেজে পড়েন তখন এক ইউরেশিয়ান নার্সকে ভালোবাসেন। তারপর পাস করার পর তাকে বিবাহ করে মহীশূরে একটা চাকরি নিয়ে চলে যান। মহীশূরে বছর 4 ছিলেন ধীরাজ সান্যাল। তারপর একদিন একমাত্র শিশুকন্যা বাসবীকে নিয়ে বাংলাদেশে ফিরে এসে দেশ বনগাঁয়ে প্র্যাকটিস শুরু করেন। বাড়িতে এক বুড়ি ঝি ছিল, বাসন্তী। সেই বাসবীকে দেখাশোনা করত। ধীরেজের স্ত্রী সম্পর্কে নানা গুজব শোনা যেত, যদিও তিনি বলেছিলেন তার স্ত্রী জুনিফারের মৃত্যু হয়েছে। দীর্ঘকাল পরে লোকমুখে দাদার সন্ধান পেয়ে দাদাকে একটা পত্র লিখেছিলেন ধীরাজ সান্যাল, কিন্তু কোনো জবাব পাননি। তারও বছর 10 পরে ঠিক তার মৃত্যুর কয়েকদিন আগে হঠাৎ ধীরাজ সংবাদ পান বিরাজ নাকি দেশে ফিরে এসেছেন নাকি পঙ্গু হয়ে, স্ট্রোকে প্যারালিসিস হয়ে ডান পাটা পঙ্গু হয়ে গিয়েছে। বিয়ে থা করেননি, একা মানুষ। বাসবী সেবার স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সে বলেছিল সংবাদটা শুনে তার বাপকে, তুমি যাবে না বাবা। কোথায় মা? ডক্টর ধীরাজ সান্যাল কন্যাকে শুধিয়েছিলেন, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে। না মা। কেন? বাসন্তী জানত না তখনও, যেহেতু ডক্টর ধীরাজ সান্যাল তো তার কন্যাকে কোনোদিন বলেননি কথাটা, যে দাদাকে একদিন চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সে চিঠির জবাব তার দাদা দেননি, শুধু বললেন না। পরে ধীরাজের ডায়েরি থেকে কথাটা বাসবী জানতে পেরেছিল, ওই চিঠি দেওয়ার ব্যাপারটা। তার 2 দিন পরেই আশ্চর্যভাবে ঘটল ঘটনাটা। ডক্টর ধীরাজ সান্যাল হঠাৎ করোনারি অ্যাটাকে মারা গেলেন এবং তার পরদিনই বিরাজ সান্যালের বিরাট গাড়িটা ডক্টর ধীরাজ সান্যালের বনগাঁয়ের জীর্ণ একতলার বাড়িটার সামনে এসে দাঁড়ালো। প্রৌঢ় পঙ্গু বিরাজ সান্যাল ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। অবশ্যই বাসবী কি ভেবে আগের দিন তার জ্যাঠামশাইকে কলকাতার ঝাউতলার বাড়ির ঠিকানাটা দিয়ে তার বান্ধবীর দাদা কলকাতার কলেজের ছাত্রকে বলেছিল তার বাপের মৃত্যু সংবাদটা তার জ্যাঠামশাইকে দিতে। বাসবী ইতিপূর্বে তার জ্যাঠামশাইকে দেখেনি, চেহারাটা তার কেমন তাও সে জানত না, কল্পনাও করতে পারেনি। ডক্টর ধীরাজ সান্যাল ছিলেন কালো, বেটেখাটো, রোগা। সর্বদেহে ও চোখে মুখে ছিল একটা আজীবন সংগ্রামের ও পরাজয়ের যেন একটা নিষ্ঠুর চিহ্ন। একে তো ছোট শহরে ডাক্তারিতে বিশেষ কিছু পেতেন না, তার উপরে মন দিয়ে উৎসাহ দিয়ে কোনোদিন তেমন করে প্র্যাকটিসও করেননি। বেশিরভাগ সময় নিজের ঘরে মোটা মোটা ডাক্তারি বই নিয়ে পড়ে থাকতেন। রোগী ডাকতে এলেও বড় একটা ঘর থেকে বেরোতেন না, বেরোতে চাইতেনই না। আর বিরাজ সান্যাল যেন ঠিক তার বিপরীত ছিলেন। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, গোড়াদের মতো টকটকে গায়ের বর্ণ, মাথার চুল প্রায় সবই পেকে গিয়েছে সাদা, পাকা চুল সযত্নে ব্যাক ব্রাশ করা, বলিষ্ঠ দেহের গরম। সে সময়টা ছিল শীতকাল। বিরাজ সান্যালের পরনে ছিল পায়জামা, গরম পাঞ্জাবি আর গায়ে জড়ানো ছিল দামি সাদা কাজ করা কাশ্মীরি শাল। পায়ে সাদা চটি, চোখে সোনার ফ্রেমের চশমা। সঙ্গে ভৃত্য মাধব ছিল। সে ও ড্রাইভার হরদয়াল দুজনে নামতে সাহায্য করে বিরাজ সান্যালকে গাড়ি থেকে। মোটরের শব্দেই বাসবী বাইরের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল। সে চিনতে পারে বিরাজ সান্যালকে। বিরাজ সান্যাল ক্রাচের সাহায্যে এগিয়ে এসে প্রশ্ন করলেন, এটাই তো ডক্টর ধীরাজ সান্যালের বাড়ি? আগে, মৃদু কণ্ঠে বাসবী জবাব দেয়। তুমি বোধহয় তার মেয়ে বাসবী? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি, আমার নাম বিরাজ সান্যাল। বাসবী তাড়াতাড়ি নিচু হয়ে জ্যাঠার পায়ের ধুলো নেয়। থাক থাক, হয়েছে। তা হয়েছিল কি? করোনারি অ্যাটাক। হবে না, বাড়ির চেহারা যা দেখছি হয়তো খেতেও পেত না দুবেলা পেট ভরে। যাকে
যা হবার হয়েছে, চলো আমার সঙ্গে। কোথায় যাব? আমার কলকাতার বাড়িতে। কিন্তু এর মধ্যে আবার কিন্তুটা আসছে কোথা থেকে? যাবে না তো এখানে বয়সের মেয়ে একা পড়ে থাকবে নাকি? চলো চলো। বাসবী কোনো কথা বলতে পারে না, চুপ করে কেমন যেন একটু হতভম্ব হয়েই দাঁড়িয়ে থাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বিরাজ একটু যেন তিক্ত কণ্ঠেই কথাগুলো বললেন। বাসবীর কোনো প্রতিবাদ করতে আর ইচ্ছা করেনি। সে ভিতরে গিয়ে প্রস্তুত হওয়ার জন্য পা বাড়াতেই বিরাজ বলেছিলেন, আবার চললে কোথায়? আমার জিনিসপত্র? থাক, ওসব এখানেই পড়ে। চলো, আর জিনিসপত্র নিতে হবে না। কেমন যেন একটু ভ্যাবাচাকা খেয়েই তবু আবার বলেছিল বাসবী, নেব না কিছু? না, চলো। আর কিছু বলবার মতো সাহস খুঁজে পায়নি বাসবী সেদিন। মানুষটার চেহারা, তার আভিজাত্য, কথা বলবার ভঙ্গি কেমন যেন পঙ্গু করে দিয়েছিল সেই মুহূর্তে বাসবীকে। একে দুদিন কিছু খায়নি। শ্মশান থেকে ফিরে এক প্রকার উপবাস করেই পড়েছিল। দুদিন থেকে ক্রমাগত নিজের অসহায় অবস্থার কথাটাই ভাবছিল। এবারে কি করবে, কেমন করে চলবে? বাবা যে তার একটি কপর্দক সংস্থানও রেখে যাননি, এবং যে কথাটা ধীরেজের আকস্মিকভাবে চোখ বোঝার সঙ্গে সঙ্গেই বারবার ঘুরে ফিরে মনে পড়ছিল। আর ঠিক যে কারণেই জ্যাঠার কথাটা তার মনে হওয়ায় বান্ধবীকে অনুরোধ করেছিল তার জ্যাঠার কলকাতার ঠিকানাটা দিয়ে, তার ভাইকে দিয়ে জ্যাঠা বিরাজমোহনকে একটা সংবাদ দেবার জন্য। সবকিছু মিলিয়ে সে যেন সত্যি সত্যি কেমন অসহায় হয়ে পড়েছিল। বাসবী আর কোনো প্রতিবাদ করতে পারেনি। বুড়িজি বাসন্তীও ওই সময় ওদের কথাবার্তা শুনে ওদের এক পাশে এসে দাঁড়িয়েছিল। শেষ মুহূর্তে একবার বাসবী বাসন্তীর মুখের দিকে তাকিয়েছিল। বাসন্তীও সঙ্গে সঙ্গে বলে ওঠে, তাই যাও আচ্ছা, জ্যাঠা ছাড়া আর তোমার এখন আশ্রয় বা কোথায়? বিরাজ বাসন্তীর দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি কে? আমি আর কে বাবু, জি। তা তুমিও ওর সঙ্গে ইচ্ছে হলে যেতে পারো। বাসন্তী আর বাসবী দুজনে গিয়ে বিরাজের বিরাট গাড়িতে উঠে বসেছিল। বনগাঁ থেকে সোজা এসে সন্ধ্যার কিছু পরে গাড়ি থেকে নেমে বাসবী ও বাসন্তী বিরাজমোহনের ঝাউতলার বাড়িতে ঢুকেছিল। ঝাউতলার বাড়িটা এমন বিরাট কিছু নয়, তবে খুব ছোটও নয়। সেকেলে আমলে পুরাতন একটা দোতলা বাড়ি। সেটা কিনে বিরাজমোহন নিজের পছন্দ মতো অদল বদল করে সাজিয়ে তুলেছিল। ঠিক বড় রাস্তার উপর বাড়িটা নয়, একটু ভিতরের দিকেই বড় রাস্তা থেকে বাড়িটা। সামনে একটু বাগান মতো, পিছনে খানিকটা বাগান আছে। প্রাচীরের ওপাশে সরু একটা গলি, তার পিছনে কিছু নিম্ন শ্রেণীর লোকের ঘর বাড়ি, বেশ নির্জন। সেকেলে বাড়ি বলেই উপরে ও নিচে খানদশেক ছোট বড় মিলিয়ে ঘর ছিল। বিরাজ নিচের তলাতেই থাকতেন। উপরের ঘরগুলো খালি পড়েছিল। বাসবী ও বাসন্তীর থাকবার ব্যবস্থা দোতলাতেই করে দিল ভৃত্য মাধবকে ডেকে। মাধব, ওদের উপরে থাকার সব ব্যবস্থা করে দে, ঠাকুরকে বলে দিবি। কথাগুলো বলে ক্রাচে ভর দিয়ে পাটা টেনে টেনে পঙ্গু বিরাজমোহন তার নিজের ঘরে গিয়ে ঢুকলেন। ওদের দিকে আর তাকালেনও না। মাধব বললে, চলুন দিদিমণি। কোথায়? বাসবী জিজ্ঞেস করে। উপরে। সাহেব সকালেই আমাকে বলে রেখেছিলেন আপনাকে আনতে যাওয়ার আগে সব ব্যবস্থা করে গোছগাছ করে রাখতে। সব ঠিক করে রেখেছি, চলুন। বাসন্তীকে নিয়ে মাধবের পিছনে পিছনে সিঁড়ি ভেঙে বাসবী ওপরে গেল। অন্ধকার হয়ে গিয়েছিল। ঘরে ঢুকে মাধব আলো জ্বালিয়ে দিল। বেশ বড় সাইজের ঘর। এক ধারে একটা খাটের উপরে ধবধবে শয্যা বিছানো, এক পাশে একটা পড়ার টেবিল, একটা স্টিলের আলমারি, খান্দুই চেয়ার। একেবারে নতুন না হলেও জিনিসগুলোর দামি। মনে হয় কোনো সেলে সাহেব বাড়ি ফার্নিচার কেনা। মাধব জিজ্ঞাসা করে, চা খাবেন তো দিদিমণি? চা? হ্যাঁ। না, এক গ্লাস ঠান্ডা জল দাও। পাশের ঘরে কোজাতে জল ছিল। একটা কাচের গ্লাসে করে জল এনে দিল মাধব। এক চুমুকে ঢকঢক করে কুজোর জলটা খেয়ে নিল বাসবী। সাহেব বলে গিয়েছিলেন আপনার জন্য কিছু জামা ও শাড়ি আন্দাজ মতো ওই আলমারিতে কিনে এনে রেখেছি। রাত্রে তো আপনি দুধ মিষ্টি খাবেন, ওই যে কলিং বেলটা রয়েছে ওটা টিপলেই আমি আসব। কথাগুলো বলে মাধব চলে গেল ঘর থেকে বের হয়ে। বাসবী আশ্রয় পেল, নিশ্চিন্ত হলো।
ক্রমশ পরে অবশ্যই বাসবী বুঝতে পেরেছিল তার জ্যাঠা বিরাজ সম্পর্কে যতটা সে বাবার ডায়েরিতে পড়েছিল তেমন কিছুই নয়। কাঠের ব্যবসা করে কিছু টাকা জমিয়েছিলেন বিরাজ এবং তার বেশিরভাগ টাকাটাই ব্যবসায় খাটাতো। যুদ্ধের মুখেই সবকিছু বিবেচনা করে সবকিছু ফেলে যতটা পেরেছিলেন নগদ টাকা করে নিয়ে ভৃত্য মাধব সহ বাংলাদেশে ফিরে আসতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। স্ট্রোকের পরে পঙ্গু হয়ে পড়েছিলেন। বর্মা মুলুক থেকে চলে আসবার সেও একটা কারণ ছিল। কলকাতায় ফিরে এসে আর নতুন করে জীবন শুরু করবার চেষ্টাও করেননি। ওই বাড়িটা কিনে ব্যাংকের সঞ্চিত অর্থের উপর নির্ভর করেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন মনস্থ করেছিলেন। বিরাজমোহনের বাড়িতে এসে বাসবী উঠল বটে, তবে জ্যাঠার সঙ্গে বড় একটা দেখা সাক্ষাৎ হতো না। অবশ্যই দেখা সাক্ষাৎ না হলেও বাসবীর পড়াশোনা, জামা কাপড়, তার সুখ সুবিধার উপর যথেষ্ট নজর ছিল বিরাজের সর্বক্ষণ। মধ্যে মধ্যে অবশ্যই দেখা সাক্ষাৎ হতো জ্যাঠা ও ভাইজির। সামান্য দু চারটে কথাবার্তাও হতো বিশেষ প্রয়োজনীয়, তার বেশি কিছু নয়। বাসবী ক্রমে পাস করে কলেজে ভর্তি হলো, বিএ পাস করে এমএ ক্লাসে ভর্তি হলো। বেশ কয়েকটা বছর কেটে গেল। ওই বাড়িতে থাকার ব্যাপারটাও ইতিমধ্যে সহজ হয়ে এসেছিল বাসবীর কাছে। বাসন্তী ইতিমধ্যে মারা গিয়েছিল। নতুন এক ঝি এসেছিল, শ্যামা। মধ্যবয়সী শ্যামা চতুরা ও কর্মঠ। এমএ পাস করার পর হঠাৎ একদিন বিরাজ ডেকে পাঠালেন তার নিচের ঘরে বাসবীকে। ডেকেছ আমাকে জেঠু? হ্যাঁ, এবারে কি করবে ঠিক করেছো? এমএ তো পাস করলে। ভাবছি রিসার্চ করব। আমি ভাবছি তোমার এবারে একটা বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ, কোনো আপত্তি আছে নাকি? প্রশ্নটা করে বিরাজ তাকালো বাসবীর মুখের দিকে। কি চুপ করে রইলে কেন? না কোথাও প্রেম ট্রেম করেছো? যদি করে থাকো তো সেই নামটা না হয় বলো। সময় হলে জানাবো। ও, সময় হলে জানাবে, তা বেশ। তবে একটা কথা মনে রেখো, কোনো কিছু অশোভন ব্যাপার বা বেলেল্লাপনা আমি সহ্য করব না। যেতে পারো এখন। কথাগুলো বলে হাতের সামনে মোটা বইটা তুলে নিয়েছিলেন বিরাজমোহন। ওইসব কথা বাসবীর মুখেই সুহাসদের শোনা। বাসবী বলেছিল ওদের। কথাটা শুনে রঞ্জন বলেছিল, তাহলে তোমার জ্যাঠামশাই তোমার কোনো স্বাধীন ইচ্ছাকে মেনে নেবেন না? না, বাসবী বলেছিল, সেরকম কোনো আশঙ্কাই আমার নেই। জ্যাঠাকে যতদূর চিনেছি কোনো স্বাধীন ইচ্ছায় উনি বাধা দেবেন না কখনো। ঠিক জানো? হ্যাঁ, লোকটা একটু পিকিউলিয়ার টাইপের বটে, তবে একটা প্রিন্সিপাল আছে। সুহাস বলছিল আলোচনা প্রসঙ্গে। কাজেই বাসবী যখন ব্রজেশকে বিয়ে করার কথা জানিয়েছিল তার জ্যাঠামশাইকে, নিজে ব্রাহ্মণ ও ব্রজেশ কৈবর্ত হওয়া সত্ত্বেও কোনো আপত্তি করেননি তিনি। কেবল শুধিয়েছিলেন, সব একেবারে ঠিক? পাকাপাকি মনস্থ করে ফেলেছ ওকেই বিয়ে করবে? হ্যাঁ। তা বেশ। তা ছেলেটি কি করে? ব্রজেশের সব কথা বলেছিল বাসবী অতঃপর। চেয়ারের উপর উপবিষ্ট অবস্থায় বাসবীর কথা শুনতে শুনতে ওই দিনকার সংবাদপত্রটার উপর চোখ বুলোচ্ছিলেন বিরাজমোহন, আর মধ্যে মধ্যে নিঃশব্দে চোখ তুলে তাকাচ্ছিলেন বাসবীর মুখের দিকে। সব শোনার পর বলেছিলেন, তুমি যে এমন কিছু একটা করবে শেষ পর্যন্ত আমি জানতাম। জুনিফারের রক্তই তো তোমার দেহে। তারপর একটু থেমে বলেছিলেন, রঞ্জনের সঙ্গে, ওই রঞ্জন ছেলেটির সঙ্গে তাহলে এতদিন খেলাই করছিলে? বাসবীর মুখটা হঠাৎ লাল হয়ে উঠেছিল। সে বলেছিল, আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ, রঞ্জন সম্পর্কে যে কথাটা আপনি বললেন, মানে ওই ধারণাটা আপনার ঠিক নয়। ধারণাটা মিথ্যা আমার। হ্যাঁ, কারণ রঞ্জনের সঙ্গে সেভাবে কখনো আমি মিশিনি, আর সে কথা সেও জানে। আমাদের পরস্পরের সম্পর্কের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। বিরাজমোহন অতঃপর তাকিয়েছিলেন বাসবীর মুখের দিকে কয়েকটা মুহূর্ত। তারপর বলেছিলেন, তা বিয়েটা কবে হচ্ছে আর কি মতে? আমরা রেজিস্ট্রি করে বিয়ে করছি। বেশ। বলে বিরাজ হাতের সংবাদপত্রটা আরও সামনে তুলে ধরে তাতে মনঃসংযোগ করেছিলেন। অভিজিৎ হঠাৎ সুহাসের বিবৃতিতে বাধা দিয়ে বলে, এসব কথা তুই জানলি কি করে সুহাস? ব্রজেশই আমাকে বলেছিল, সুহাস বললে। সুনীল বললে, আমি জানতাম না এসব কথা। তবে এ জানতাম বাসবীর মা একজন ইউরেশিয়ান মহিলা ছিলেন। কিন্তু বাসবীর জ্যাঠামশাই হঠাৎ সেদিন বাসবীকে তার মার কথা বলে খোঁচা দিয়েছিলেন কেন জানিস কিছু?
ঠিক জানি না, আর ব্যাপারটা এত ডেলিকেট যে বাসবিকে ও সম্পর্কে প্রশ্ন করতে পারিনি। তবে আমার কি মনে হয় জানিস সুনীল? কি? সুনীল প্রশ্ন করে। বাসবির মায়ের কোনো একটা ব্যাপার ছিল নিশ্চয়ই। ব্যাপার মানে? মানে কেলেঙ্কারি। কি করে বুঝলি? প্রথমত ভেবে দেখ, বাসবি কখনো তার মার সম্পর্কে কোনো কথাই কোনোদিন স্পষ্ট করে আমাদের কাউকে বলেনি, বরং মায়ের ব্যাপারটা বরাবর সে সযত্নে এড়িয়ে গিয়েছে। তাছাড়া আরো ভেবে দেখ, বাসবীর বাবা ডক্টর ধীরাজ সান্যাল মেডিকেল কলেজের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। খুব ভালোভাবে পাস করে ভালোবেসে ওই বিদেশিনীকে বিবাহ করে সস্ত্রীক ভালো চাকরি নিয়ে মহীশূরে যান। কিন্তু হঠাৎ 4 বছর পরে মহীশূর থেকে ফিরে এলেন 1.5 বছরের শিশুকন্যা বাসবীকে নিয়ে। সবাইকে বললেন স্ত্রী মারা গিয়েছে এবং এসে বনগাঁয়ের মতো একটা জায়গায় গিয়ে প্র্যাকটিস শুরু করলেন। ব্যাপারটা কেমন নিজেকে একেবারে নির্বাসিত করার মতোই মনে হয় নাকি? এবং মানুষ সাধারণত নিজেকে নির্বাসিত করে এক প্রকার কখন? তুই বলতে চাস সুহাস? সুনীল বাধা দিয়ে সুহাসকে উদ্দেশ্য করে বলে, তার স্ত্রীর দিক থেকে কোনো আঘাত পেয়েই তিনি অমন করে মহীশূর থেকে চলে এসেছিলেন। ঠিক তাই। আর আমার মনে হয় তার স্ত্রী তখনও মরেননি, বেঁচেই ছিলেন। ওদের সেপারেশন হয়ে গিয়েছিল এবং সেই কারণেই হয়তো কোনোদিন আর ভালো করে ডাক্তারিও করেননি, কারোর সঙ্গে মেশেননি, দিবারাত্র বই নিয়ে পড়ে থাকতেন। অভিজিৎ বলে, সুহাস হয়তো ঠিকই বলছে সুনীল। হয়তো বাসবীর বাবা ডক্টর ধীরাজ সান্যালের জীবনে কখনো কোথাও একটা নিদারুণ ক্ষত ছিল, যার দাহ তাকে সর্বক্ষণ পীড়ন করত। ওই সময় রঞ্জন ঘরে এসে ঢুকল। রঞ্জনের বেশভূষা চিরকালই ছিমছাম। তার নিজস্ব একটা রুচিও আছে, সুন্দর চেহারা, এককালে নিয়মিত অনেকদিন ব্যায়াম করায় সুগঠিত দেহ, ভালোভাবে ইকোনমিক্সে MA পাস করে একটা ব্যাংকে ভালো মাইনের চাকরিও করছে বছরখানেক। আরও উন্নতির আশা আছে। ওই চাকরির সঙ্গে সঙ্গে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও করছিল। সংসারে সে ও তার বিধবা মা। কিন্তু আজ রঞ্জনের বেশভূষা ও চেহারার মধ্যে কেমন যেন একটা বিশৃঙ্খলতা। তার স্বাভাবিক সযত্ন পরিপাট্যের অভাবটা যেন বেশ স্পষ্টই চোখে পড়ে সকলের। রঞ্জন ঘরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসল। মনে হচ্ছিল যেন খুব ক্লান্ত এবং চিন্তিত। সুহাস, অভিজিৎ, সুনীল সকলেরই ধারণা ছিল বরাবর বাসবী বুঝি রঞ্জনকেই ভালোবাসে এবং একদিন ওরা বিবাহ করবে। ব্রজেশের সঙ্গে বিবাহের ব্যাপারটা জানতে পেরে ওরা সত্যি কথা বলতে কি তিনজনেই যেন একটু বিস্মিত হয়েছিল। সুনীল ওদের মধ্যে একজন কবি, নানা কাগজে তার কবিতা প্রকাশিত হয়। সে সব শুনে মৃদু হেসে বলেছিল, নারী চরিত্র সত্যিই দুর্গেয়। সুহাস বলে, চা খাবি নাকি রঞ্জন? ইতিমধ্যে দুর্পস্থ চা ওদের মধ্যে হয়ে গিয়েছিল। সামনে টেবিলটার উপরে শূন্য চায়ের কাপ ডিশগুলো ও অ্যাস্ট্রে ভর্তি পোড়া সিগারেটের টুকরো আর ছাই। সুহাসের কথার জবাবে রঞ্জন কিছু বলবার আগেই সুনীল বলে ওঠে, মন্দ প্রস্তাব নয়, বলে দে সকলের জন্য চা সুহাস। রঞ্জন কোনো জবাব দিল না। সুহাস উঠে গেল ভিতরে চায়ের কথা বলবার জন্য। রঞ্জন তখনও চুপচাপ বসে। ওদের, সুনীল ও অভিজিতের কেমন যেন একটু অস্বস্তি বোধ হয়। ওরা ঠিক যেন বুঝে উঠতে পারে না কিভাবে আলাপ শুরু করা যায় ওই মুহূর্তে, কারণ ওরা তো কয়েকদিন আগে পর্যন্ত জানতো বাসবী রঞ্জনকেই ভালোবাসে, আর রঞ্জনও যে বাসবীকে ভালোবাসে সেটা তো ওদের কারো অজ্ঞাত ছিল না। তাইতেই তো ওরা বিস্মিত হয়েছিল ব্রজেশ ও বাসবীর বিবাহের নিমন্ত্রণ লিপি পেয়ে। রঞ্জনই ওদের যেন ওই অস্বস্তি থেকে মুক্তি দিল। বললে, আমি শিগগিরই আমাদের বোম্বে ব্রাঞ্চে চলে যাচ্ছি রে। কলকাতা ছেড়ে চলে যাচ্ছিস? সুনীল প্রশ্ন করে। হ্যাঁ। তবে যদি তুই বলতিস কলকাতা থেকে বদলি করলে তখনই তুই চাকরিতে ইস্তফা দিবি? সুনীল বলে। রঞ্জন মৃদু হাসল। হ্যাঁ, একদিন তাই মনে হয়েছে, কিন্তু আজ আর মনের সে স্থিতি নেই। তাছাড়া কলকাতায় যেন কেমন দম বন্ধ হয়ে আসছে ভাই। সুহাস ওই সময় ঘরে এসে ঢুকলো। অভিজিৎ প্রশ্ন করে, কবে তাহলে যাচ্ছিস? এখনো অবশ্যই মাস দেড়েক দেরি আছে। কিসের দেরি রে রঞ্জন? সুহাস প্রশ্ন করে ঘরে ঢুকতে ঢুকতে। সুনীল বলে, রঞ্জন ওদের ব্যাংকের বোম্বাই ব্রাঞ্চে বদলি হয়ে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এখানকার বাসা তুলে দেব? রঞ্জন বললে। বুড়ো মাকে না হলে একা একা কার কাছে রেখে যাবো এখানে বল? তা তো ঠিকই। আচ্ছা রঞ্জন,
সুনীলের ডাকে রঞ্জন ওর মুখের দিকে তাকালো। একটা কথা জিজ্ঞাসা করবো, যদি তুই কিছু মনে না করিস। কি কথা? রঞ্জন সুনীলের মুখের দিকে তাকালো। বাসবী যে ব্রজেশকেই ভালোবাসে তুই ঠিক কবে জানতে পেরেছিস বলতো? ওদের বিয়ের মাস দেড়েক আগে, রঞ্জন বললে। তোকে তো সবই চিঠিতে লিখেছিলাম। হ্যাঁ, কিন্তু সে নিজে থেকেই কথাটা তোকে জানিয়েছিল না তুই জিজ্ঞাসা করতে বলেছিল? সে আমি ওকে বিয়ের কথা বলতেই বলেছিল, একটু ইতস্তত করে বলে রঞ্জন। তুই এতটুকুও কখনো সন্দেহ করিসনি? না, স্বপ্নে ভাবতেও পারিনি। আর ভাববই বা কী করে বল? অত ঘনিষ্ঠতার পরেও আমার সঙ্গে সে যে সর্বক্ষণ ব্রজেশেরই ধ্যান করছে মনে মনে, কেমন করেই বা ভাববো। পরে আমার কি মনে হয়েছিল জানিস সুনীল? কি? সুনীল ওর মুখের দিকে তাকালো। ওরা হয়তো আমার ব্যাপার নিয়ে কত হাসাহাসি করেছে নিজেদের মধ্যে। না না, বাসবী সে ধরনের মেয়ে ছিল না, সুনীল বলে ওঠে। অতটুকু তোরা তার সম্পর্কে জানতিস সুনীল? জানি না, তবে বাসবী ছিল সত্যিকারের একজন পাকা অভিনেত্রী। অভিনেত্রী? সুহাস অর্ধস্ফুটভাবে কথাটা উচ্চারণ করে যেন। নয়, ভেবে দেখ আগাগোড়া ব্যাপারটা। রঞ্জন তিক্ত কণ্ঠে কথাগুলো বলে। তার কাছে অজ্ঞাত বা অস্পষ্ট ছিল না কথাটা যে তাকে আমি ভালোবাসি। তা সত্ত্বেও ব্রজেশকে সে যে ভালোবাসে সে কথাটা আগে আমাকে জানিয়ে দিল না কেন? জানালে তো কোনো ক্ষতি হতো না কারুরই। হয়তো জানাবার অবকাশ পায়নি বলে, সুহাস ওই সময় বলে। কিন্তু ব্রজেশও তো জানাতে পারতো আমাকে কথাটা। ব্রজেশ কেমন করে বলতে পারে বল? বন্ধু মানুষ। তাছাড়া ব্যাপারটা অত্যন্ত ডেলিকেট বলেই হয়তো। তাই বুঝি আমার প্রপোজাল দেওয়ার আগে পর্যন্ত তারা মুখ বুজে থেকে মজা দেখছিল আমাকে নিয়ে? কথাগুলো বলে হঠাৎ রঞ্জন উঠে দাঁড়ালো, বললে, চললাম। চা আসছে, খাবি না? সুহাস প্রশ্ন করে। না। রঞ্জন বের হয়ে গেল ঘর থেকে। যেমন হঠাৎই এসে ঘরে ঢুকেছিল তেমনই হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল। সুহাস বললে, বেচারি অত্যন্ত শক্ট হয়েছে, সত্যিও বাসবীকে ভালোবাসত। অভিজিৎ বলে, স্বাভাবিক। বৃত্ত ওই সময় ট্রেতে করে 4 কাপ চা নিয়ে এসে ঘরে ঢুকলো। চা পান করতে করতে সুনীল বলে, আচ্ছা অভিজিৎ, বাসবীকে ওইভাবে কে হত্যা করতে পারে বলতো? কি জানি ভাই, ব্যাপারটা সত্যিই দুর্বোধ্য, অভিজিৎ জবাবে বলে। কিন্তু আমি ঠিক করেছি যেমন করেই হোক বাসবীর হত্যাকারীকে খুঁজে বের করতেই হবে। করবই, আর সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, সুনীল বলে। পুলিশই এখনো কোনো কুলকিনারা করতে পারলো না, যেভাবে তারা চেষ্টা করছে। জানি পুলিশ হয়তো কোনোদিনই সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না সেভাবে, কিন্তু আমি চেষ্টা করলে পারবো। কিভাবে চেষ্টা করবি শুনি? সুনীল বলে, জানি না, তবে চেষ্টা করব। সুহাস ওই সময় বলে, তোর কি কাউকে সন্দেহ হয় সুনীল? সুহাসের প্রশ্নে সুনীল যেন হঠাৎ কেমন চমকে ওঠে, বলে, হ্যাঁ সন্দেহ? না না, সন্দেহ কাকে আর করব। তবে একটা কথা, বাসবীর হত্যার কথাটা জানবার পর থেকেই আমার কি মনে হচ্ছে জানিস সুহাস? কি? বাসবীকে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি হত্যা করেনি, ওইভাবে করতে পারে না। অ্যাবসার্ড। তার মানে কি বলতে চাস তুই? সুহাস সুনীলের মুখের দিকে তাকালো। বলতে চাই আপাতত এইটুকুই যে বাইরের কোনো অচেনা অজানা তৃতীয় ব্যক্তি ওইভাবে তার দোতলার শোবার ঘরে ঢুকে তাকে হত্যা করে যেতে পারে না। সংবাদপত্রে যেটুকু প্রকাশিত হয়েছিল নিশ্চয়ই তোরা সকলেই পড়েছিস। বাসনকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গিয়েছিল। পাশে একটা রাইটিং প্যাড ও কলম খোলা অবস্থায়, তাতে মনে হয় হত্যাকারী যখন তার শোবার ঘরে ঢুকেছিল তখনও সে জেগে কোনো চিঠি লিখছিল কাউকে। সে বেচারি হয়তো বুঝতেও পারেনি যে তার ঘরে ওই সময় গিয়ে ঢুকলো, শেষ পর্যন্ত তাকে সে শ্বাসরোধ করে হত্যা করবে। অভিজিৎ বললে, কিন্তু সে যে বাসবীর অজানা অচেনা ছিল না, কি করে বুঝলি? তা যদি হতো সে নিশ্চয়ই চিৎকার করে উঠত। পাশের ঘরে তার ঝি শ্যামা জানতে পারত। সুনীল বলে একটু থেমে, শ্যামাও কিছু জানে না, জানতে পারেনি বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। হয়তো এমনও হতে পারে সে সময়টুকু সে পায়নি। হত্যাকারী অতর্কিতে তার শ্বাসরোধ করেছে, কণ্ঠরোধ করেছে হঠাৎ পিছন থেকে এসে, যখন সে চিঠি লেখায় বা বইয়ের মধ্যে ডুবেছিল। না, আমার তা মনে হয় না। শুধু আমারই নয়, ব্রজেশেরও তাই ধারণা। ব্রজেশ?
হ্যাঁ, কাল আমি ব্রজেশের কিড স্ট্রিটের ফ্ল্যাটে গিয়েছিলাম। সুনীল বললে, তাছাড়া ব্রজেশ কি বলছিল জানিস সুহাস? কি? তার ধারণা কোনো পরিচিত ব্যক্তি বাসবীকে হত্যা করেছে। সেও চায় বাসবীর হত্যাকারী ধরা পড়ুক। অভিজিৎ বলে ওঠে, কেবল সেই কেন, আমরা সবাই চাই বাসবীর হত্যাকারী ধরা পড়ুক। আরও কিছুক্ষণ পরে সুনীল সুহাসের গৃহ হতে বের হয়ে বাড়ির দিকে হেঁটে চলে। বেলা প্রায় 11:15 হবে। তবে ছুটির দিন বলে সর্বত্রই যেন একটা নিষ্ক্রিয় শিথিলতা, কোনো ব্যস্ততা নেই কোথাও। আকাশে মেঘ করেছে, রৌদ্রের কোনো তীব্রতা তাই অনুভূত হয় না, বরং বেশ ঠান্ডা ঠান্ডাই মনে হয়। বাতাসে একটা ঠান্ডার আমেজ, দূরে হয়তো কোথাও বৃষ্টি নেমেছে। সুহাসের বাড়ি টালিগঞ্জে। বাড়ি থেকে বের হয়ে বেশ কিছুটা হাঁটলে তবে ট্রাম রাস্তা। ট্রাম বা ট্যাক্সি পেতে হলে বড় রাস্তায় না পৌঁছানো পর্যন্ত পাওয়া যাবে না। সুনীল সুহাসদের একটু আগে যে কথাগুলো বলে এলো, গত 2-3 ঘন্টা ধরে সে কথাগুলো কেবলই কেন যেন তার মনে হচ্ছিল। বাসবীকে কেউ অজানা অচেনা সে রাত্রে হত্যা করেনি। কোনো পরিচিত জনই সে রাত্রে তাকে ওইভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে, তার দোতলা শোবার ঘরে ঢুকে। কিন্তু কে? কে হতে পারে? কে? সে যদি অজানা অচেনা না হয়, তাহলে নিশ্চয়ই কোনো পরিচিত জন। কিন্তু পরিচিত জন কে? সে কে হতে পারে? ওই সময় সুনীলের মনে একটা প্রশ্ন জাগে, কার কার সঙ্গে পরিচয় ছিল বাসবীর? শুধু পরিচয় নয়, ঘনিষ্ঠ পরিচয়। যে অন্তত রাত্রে তার দোতলার শয়নঘরে গিয়ে ঢুকলে বাসবী খুব বেশি একটা বিস্মিত হতো না। এবং যে গিয়েছিল সে রাত্রে বাসবীর শয়নঘরে, সে ঠিক কখন গিয়েছিল? অবশ্যই যেই গিয়ে থাক, সে বাড়ির লোকেদের অজ্ঞাতেই গিয়েছিল। কারণ বাড়ির লোকেরা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে কাউকেই নাকি তারা সেদিন রাত্রে বাসবীর সঙ্গে দেখা করতে যেতে দেখেনি। বাসবীও নাকি বিকেলে সেই যে ফিরে এসে তার শয়নঘরে প্রবেশ করেছিল, আর বের হয়নি। রাত্রি 9:30 নাগাদ শ্যামা নাকি তাকে খাবার কথা বলতে গিয়েছিল, কিন্তু খিদে নেই বলে বাসবী শ্যামাকে ফিরিয়ে দিয়েছিল। খায়ও নি সে রাত্রে সে। তাতেই মনে হয় হত্যাকারী রাত 10টার পর কোনো এক সময় তার ঘরে গিয়ে প্রবেশ করেছিল হয়তো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।